আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চবর্ণের চরিত্র অপেক্ষা নিম্নবর্ণের চরিত্র অঙ্কনে ভারতচন্দ্র অধিক সাফল্য দেখিয়েছেন। আলোচনা করো। ভূমিকা। বাংলা সাহিত্যের ইতিহাসে মঙ্গল কাব্য একটি উল্লেখযোগ্য শাখা। এই শাখার সর্বশেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর 1712 থেকে 1760। তার হাতেই মঙ্গল কাব্যের ধারা সার্থক পরিণতি লাভ করে। তার মতো সব বাংলা সাহিত্যের ইতিহাসে দুর্লভ। অন্নদামঙ্গল তার সর্বশেষ কাব্যগ্রন্থ। এ কাব্যটি শুধু অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ গ্রন্থই নয়, বরং সমগ্র বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ গ্রন্থগুলোর অন্যতম। মানসিংহ ভবানন্দ উপাখ্যান এ কাব্যের তৃতীয় খণ্ড থেকে সংগৃহীত। এ উপাখ্যানে কবি যে চরিত্রগুলো সৃষ্টি করেছেন তাতে বড় চরিত্র অপেক্ষা ছোট চরিত্রগুলোকে অধিক জীবন্ত করে উপস্থাপন করেছেন। অনেক সমালোচকের মতে চরিত্র সৃষ্টিতে ভারতচন্দ্রের কৃতিত্ব মুকুন্দরামের সমপর্যায়ের নয়। আবার অন্য সমালোচক শ্রী প্রথম নাথ বিশি লিখেছেন, বাংলা সাহিত্যে ভারু দত্তের যদি কেহ জুরি থাকে তবে সে ভারতচন্দ্রের বিদ্যাসুন্দর উপাখ্যানের হীরা মালিনী। তবে মানসিংহ ভবানন্দ উপাখ্যানে হীরা মালিনীর স্রষ্টা বেশি প্রত্যক্ষ নয়। এই অংশের প্রধান চরিত্রগুলো যথা মানসিংহ ভবানন্দ, জাহাঙ্গীর প্রতাপাদিত্য কবির সার্থক সৃষ্টি ক্ষমতার উদাহরণ হয়ে উঠতে পারেনি। এই চরিত্রগুলো সৃষ্টিতে কবি নিপুণতার পরিচয় দিতে না পারলেও ক্ষুদ্র চরিত্রগুলোর সার্থক রূপায়ণ সম্ভব হয়েছে। ঈশ্বরী পাটনি, নলকুবর, দাশুবাসু, সাধিমাধি ও ভবানন্দের দুই স্ত্রী, এসব অপ্রধান চরিত্রগুলো ইতিহাসের বুক চিরে উঠে আসেনি, কিন্তু এরা কবির হৃদয়ে ফুঁড়ে উঠে এসেছে বলে এগুলো বড় চরিত্র অপেক্ষা অধিকতর জীবন্ত হয়ে উঠেছে। কবি ভারতচন্দ্র প্রধান চরিত্রগুলো নির্মাণের সময় তাদের বিশেষ ভূমিকা সম্পর্কে সচেতন ছিলেন। তাই চরিত্রগুলো ফুটিয়ে তোলার চেয়ে তাদের ক্রিয়াকলাপের বর্ণনার দিকে কবির বেশি ঝোঁক ছিল। তাই তারা মূলত ক্রিয়ার কর্তা হয়ে কাব্যে স্থান পেয়েছে। কোনো সক্রিয়তা বা স্বকীয়তা এসব চরিত্রে আরোপিত হয়নি। তারা কাহিনীর বাহন মাত্র। কবি তাদের নরান বলে তারা নড়ে। সম্রাট জাহাঙ্গীর ও ভবানন্দের কথোপকথনের সময় তাদের বেশ জীবন্ত মনে হয়। ভবানন্দের মধ্যে হিন্দু মানুষের এবং জাহাঙ্গীরের মধ্যে মুসলিম মানুষের প্রকাশ ঘটেছে। ধর্ম নিয়ে তাদের বিতর্কটা ছিল মোটের উপর কৌতুকজনক। মানসিংহের মধ্যে একজন প্রভুভক্ত রাজকর্মচারীকে শুধু দেখি না, উপরন্তু একজন ধর্মনিষ্ঠ হিন্দুকেও প্রত্যক্ষ করি। ভবানন্দ চরিত্রটি দেবীর প্রধান ভক্ত হিসেবে কবি উপস্থাপন করেন। দেবীর মাহাত্ম্য প্রচার করতে তিনি নানান কৌশল অবলম্বন করেছেন। কবির দেবী মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যে তিনি ব্যবহৃত হয়েছেন। চরিত্রটি ভারসাম্যহীন। মানসিংহের সম্মুখে সে চাকরের মতো আচরণ করেছে। অপর পক্ষে মানসিংহের প্রভু সম্রাট জাহাঙ্গীরের সামনে সেই বৃত্তটিকে প্রত্যক্ষ করা যায় না। সেখানে যেন দুই সমকক্ষ রাজাকে আমরা সম্মুখীন হতে দেখি। সম্রাট যখন বলেন, গোসাই মর্তের মুখে হাত বুলাইয়া আপনার নূর দিলা দাড়ি গোফ দিয়া, হেন দাড়ি বামন মুরায় কি বিচারে, কি বুঝিয়া দাড়ি গোফ সাই দিল তারে। ভবানন্দ সেখানে উত্তর করেন, ঈশ্বরের নূর বলি দাড়ির যতন, টিকি কাটি নেড়া মাথা এ যুক্তি কেমন।
টিকি কাটি ন্যাড়া মাথা, এ যুক্তি কেমন? এখানে তার ভারসাম্যহীন চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচয় মেলে। কবি প্রতাপাদিত্য চরিত্রটিকে ইতিহাসের কোল থেকে তুলে আনলেও এর ঐতিহাসিক সত্যতা রক্ষা করতে পারেননি। তিনি প্রতাপকে একজন নিষ্ঠুর ক্ষমতালোভী অবিবেচক রাজা হিসেবে উপস্থাপন করেছেন। এসব প্রধান চরিত্রের তুলনায় কবি ক্ষুদ্র চরিত্রগুলোকে সঠিক, সক্রিয় ও জীবন্ত করে উপস্থাপন করেছেন। ঈশ্বরী পাটনি মানসিংহ ভবানন্দ উপাখ্যানের অন্যতম জীবন চরিত্র। এটি শুধু কাব্যেরই নয়, সমগ্র বাংলা সাহিত্যের এক অনবদ্য সৃষ্টি। এ চরিত্রটি যেন একান্ত বাস্তব হয়ে ফুটে উঠেছে। বাংলা সাহিত্যের অমর চরিত্রটি দেবীর পর্যায়ের স্পর্শে যখন কাঠের সেউতি সোনার সেউতি পরিণত হলে তখন বলে ওঠে, সোনার সেউতি দেখি মনে জাগে ভয়, এত মেয়ে মেয়ে নয়, দেবতা নিশ্চয়। দেবী যখন তাকে বর প্রার্থনা করতে বলেন তখন সে বলে ওঠে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এখানে ঈশ্বরী পাটনির দেবদেবীতে বিশ্বাস থাকলেও এই জীবনমুখী প্রার্থনায় অধিক জীবন্ত হয়ে উঠেছে। সে পারলৌকিক চিন্তা না করে ইহলৌকিক চিন্তা করেছে। নিজের সন্তানের সুখ সমৃদ্ধি তার কাছে স্বর্গ সুখের চেয়েও বড়। এ কারণেই আধুনিক যুগের সূচনায় চরিত্রটি একদিক নির্দেশক হিসেবে স্থান লাভ করেছে। মানসিংহ ভবানন্দ উপাখ্যানের অন্যতম জীবন্ত দুটি চরিত্র দাশু ও বাসু। তারা ভবানন্দের ভৃত্য, প্রভুর সাথে দিল্লি যায় পুরস্কার লাভের আশায়, কিন্তু সেখানে গিয়ে ভবানন্দের সাথে কারারুদ্ধ হলে ফেলে আসা সাধারণ জীবনের প্রতি ভালোবাসা ফুটে উঠেছে। মন তাদের পড়ে থাকে ক্ষুদ্র গৃহের মাঝে, যেখানে তাদের যুবতী স্ত্রীরা পথে আছে। কবির ভাষায়, নারী রইল মুখ চেয়ে তবু আনু মাটি খেয়ে, তারই ফল পানু হাতে হাতে, দিবসে মজুরি করে রজনীতে গিয়ে ঘরে, নারী লয়ে যে থাকে সে সুখী। তাদের এ আকাঙ্ক্ষায় জীবনমুখিতার সম্পূর্ণ রসদ বিদ্যমান। এছাড়া আরও দুটি জীবন্ত নারী চরিত্র স্বাধিমাধি। তারা ভবানন্দের দুই স্ত্রীর চাকরানী। তারা বুদ্ধিতে দীপ্ত, কৌশলে শ্রেষ্ঠ। তারা নিজেদের বুদ্ধি ও সাধ্যমতো দুই রানীকে সারাক্ষণ মন্ত্রণা প্রদান করে, যা বাঙালি নারীর বৈশিষ্ট্যকে মনে করে দেয়। উপসংহার: পরিশেষে বলা যায়, কবি ভারতচন্দ্র তার কাব্যে প্রধান চরিত্র উপেক্ষা অপ্রধান চরিত্র সৃষ্টিতে অধিক পারঙ্গমতার পরিচয় দিয়েছেন। তার কবিত্ব শক্তি, বাগ্বৈধতার যতটা সাবলীল ততটা চরিত্র সৃষ্টিতে প্রত্যক্ষ হয় না। সর্বোপরি বড় চরিত্র অপেক্ষা ক্ষুদ্র চরিত্রগুলোকে তিনি অধিকতর জীবন্ত করে তৈরি করতে সক্ষম হয়েছে।